আরাকান রাজসভার বিখ্যাত কবি ষোড়শ শতাব্দীর কবি সম্রাট আলাওল রচিত পদ্মাবতী বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য। ১৬৪৮ সালে আরাকান রাজ্যের অধিপতি থদমিস্তার আমলে তার প্রধান আমাত্য মাগন ঠাকুরের আদেশে আলাওল এই কাব্য রচনা করেন। হিন্দি কবি মালেক মোহাম্মদ জায়সির লেখা পদ্মাবত কাব্যের ভাবানুবাদ হলেও আলাওল এতে নিজের কাব্যিক মাধুর্য, পাণ্ডিত্য ও ধর্মীয় সাংস্কৃতিক প্রেক্ষাপটের অপূর্ব সমন্বয় ঘটিয়ে পদ্মাবতীকে করে তোলেন নিজস্ব মৌলিক কাব্য। আমাদের আজকের পুঁথিপাঠের আসরে পঠিত হচ্ছে পদ্মাবতী কাব্য। বিসমিল্লাহ প্রভুর নাম আরম্ভ প্রথমে, আদ্যমূল্য সুইর সেই সুবিত উত্তমে। শুরুতে প্রণাম করি এক করতারা, যেই প্রভু জীবিদানে স্থাপিলা সংসার। করিলা সর্বাগ্রে আদি জ্যোতির প্রকাশ, তারপরে প্রকট করিলা কবিলাস। সৃজিলে কনল পবন জল ক্ষিতি, নানা রঙ্গ করিলেন করে নানা ভাতি। সৃজিলা পাতাল মহি স্বর্গ নরগয়ার, স্থানে স্থানে নানা বস্তু করিলা প্রচার। নিজ সখা মোহাম্মদ প্রথম সৃজন, সেই জ্যোতি মূলে সৃষ্টি করে ত্রিভুবন। সে সকল জ্ঞান কথা কহিতে অপার, সম্মুখে পুস্তক কথায় আসে মহাভার। শুরুতেই বলেছিলাম যে তিনি এই পদ্মাবতী কাব্যকে আলাওল এমনভাবে লিখেছেন যে এটি তার মৌলিক কাব্যে পরিণত হয়েছে। সেই জুতে মূলে সৃষ্টি করে ত্রিভুবন, নিজ সখা মোহাম্মদ প্রথম সৃজন। সে সকল জ্ঞান কথা কহিতে অপার, সম্মুখে পুস্তক কথা আসে মহাভার। সিংহল দ্বীপের কথা শুনয়ে বেগাম, সেই পদ্মিনীর রূপ বর্ণয় অনুপাম। সরস বর্ণনা জেল উজ্জ্বল দর্পণ, জাহান যে মত রূপ দেখিতে তেমন। ধন্য সেই দ্বীপ যথা যেন রূপ নারী, রূপে গুণে বহু যত্নে বিধি অবতারী। নৃপতি গন্ধর্ব সেন সিংহল নরেশ, শত সংখ্যা ছত্রধারী আসে সেই দেশ। কণ্টক ৫৬ কোটি বহু সেনাপতি, সপ্তদশ সহস্র তুরঙ্গ বায়ুগতি। সিংহলের মত্ত সপ্ত সহস্র মাতঙ্গ, অশ্বগজ সৈন্য সেনা পতি চতুরঙ্গ। আমরা যে পদ্মাবতী পুঁথি পাঠ করছি, এই যে পদ্মাবতীর জন্মস্থান যেখানে, সেটি হচ্ছে সিংহল। সেই সিংহলের যে পরিচিতি, এই পরিচিতিটাও দীর্ঘভাবে আসছে আমাদের আজকের এই পদ্মাবতীতে। তো এই সিংহলের রাজা তিনি গন্ধর্ব সেন। এই গন্ধর্ব সেন হচ্ছেন এই পদ্মাবতীর বাবা এবং তিনি সিংহলের রাজা। তার কথা এখানে বলা হয়েছে যে এই পদ্মাবতীর দেশ সিংহল, এই সিংহল বিশাল বড় রাজ্য, সেখানে কোটি কোটি সৈন্য আছে, সেনা আছে, তারপর আপনার ফুলের বাগান, বিভিন্ন ধরনের বাগান, ফলের বাগান ইত্যাদি ইত্যাদি। সিংহলের মত্ত সপ্ত সহস্র মাতঙ্গ, অশ্বগজ সৈন্য সেনাপতি চতুরঙ্গ। সকলের মুখ্য দেবী জগ মনোরমা, চম্পাবতী রানী যিনি রম্বা তিলোত্তমা। সেই সিংহলের রানী যিনি পদ্মাবতীর মা, তার নাম হচ্ছে চম্পাবতী। এই চম্পাবতীও খুবই সুন্দরী একজন মহিলা, তিলোত্তমা, তার কথা এখানে বলা হয়েছে। কন্যাকে জন্মিল হেন বিধি অনুমানী, অতিরূপে জন্মাইল
চম্পাবতী রানী, হেন কন্যা বিধি জন্মাইল সেই ঠাম, তে কারণে ধরিল সিংহল দ্বীপ নাম। সিংহল নগর রাজকন্যা পদ্মাবতী, মোহন স্বরূপ সুপণ্ডিত গুণবতী, এহেন পণ্ডিত হইল কন্যা গুণবান, চারিদিকে নৃপগণে শুনিল বাখান। পদ্মাবতীর জন্ম হলো এবং এই পদ্মাবতীর জন্মের পর তার যে সৌন্দর্য, এই সৌন্দর্য চতুর্দিকে ছড়িয়ে পড়ল যে সিংহলের রাজার এক মেয়ে হয়েছে, তার নাম পদ্মাবতী এবং সে দেখতে খুবই সুন্দরী। সম্পূর্ণ হইল যদি 12 বছর, হইল সংযোগ যোগ্য ভাবে নিপবর, সপ্তখণ্ড সাজাইল সুবর্ণ আবাস, সখীগণ সঙ্গে দিলা তথায় নিবাস। নবীন বয়সী সব রূপের সঙ্গিনী, কমল নিকটে যেন শুভে কুমুদিনী, কন্যা পাশে সুখে একে অতি অনুপান, মোহন পণ্ডিত পাখি হীরামণি নাম। পদ্মাবতীর বয়স যখন 12 হইল, 12 বৎসর হওয়ার পর আলাদাভাবে তার জন্য একটি মহল তৈরি করা হয়েছে। এই মহল তৈরি করার পর এই মহলে তার বয়সী সখীগণ, দাসীগণ আমরা যেভাবে বুঝি, তাদেরকে সাথে দেওয়া হয়েছে। আর তার সাথে একটা হীরামন পাখি, যে হীরামন পাখি কথা বলতে পারে এবং সে এমন পণ্ডিত যে তাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর দেয়। এখন তার বিয়ের বয়স হয়েছে পদ্মাবতীর, এখন তার বিয়ে হচ্ছে না, তার যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। অনেক সময় এরকম সমস্যা হয় না যে পাত্রী যেরকম যোগ্য তার মতো যোগ্য পাত্র তো পাওয়া যায় না, এরকম হয় না। এই পদ্মাবতীর জন্য এখন ছেলে পাওয়া যাচ্ছে না, রাজকুমার পাওয়া যাচ্ছে না যে তার মতো এরকম যোগ্য, তার সাথে পাল্লা দিতে পারে এরকম জ্ঞানে সুন্দরে, কোনো দিকে এরকম পাত্র পাওয়া যাচ্ছে না। হীরামন বলতেছে যে রাজকুমারী, আমি আপনাকে এই বর খুঁজে এনে দিব, আমি দেশে দেশে ঘুরব এবং যেখানে গিয়ে আপনার যোগ্য বর পাবো আমি সেখান থেকে তাকে নিয়ে আসবো আপনার উপযুক্ত বর। এই সংবাদ আবার শুনতে পারলেন বাদশার কাছে এই সংবাদ পৌঁছাইছে যে হীরামন এরকম বলছে। তো বাদশাহ এই খবর শোনার পর তিনি বলতেছেন, হীরামনের এত দুঃসাহস, ও তো আমার মেয়েটাকে নষ্ট করে ফেলবে। এই তোমরা কে কোথায় আছো, যাও তাড়াতাড়ি হীরামনকে ধরে নিয়ে আসো এবং ওকে হত্যা করো। এই সংবাদ পাওয়ার পর সবাই ছুটছে যে গিয়া ওই হীরামনকে ধরে নিয়ে আসার জন্য। এখন রাজকুমারীর কাছে যাওয়ার পর রাজকুমারী বলতেছে, তুমি আমার বাবাকে গিয়া বলো এই হীরামন উঠতে পারে আর খেতে পারে, এছাড়া আর কোনো কাজ পারে না, অতএব এটাকে মারার দরকার নেই। তো এই কথা শোনার পর তারা চলে গেছে। চলে যাওয়ার পরে তিনি আবার কি করলেন, ওই পাখিটাকে নিয়ে গোপনে রাখলেন যে বাবা তো এরপর আবার যদি পাঠান তাহলে তো ধরে নিয়ে যাবেন এবং পাখিটাকে মেরে ফেলবেন। তো পাখিটাকে মেরে ফেললে আমি তো তার সাথে কথা বলি এবং জ্ঞানের কথা তার সাথে হয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশের কথা আমি তার সাথে বলি, রাজরাজাদের কথা আমি তার কাছ থেকে শুনি, তাকে যদি হত্যা করা হয় তাহলে তো আমি একা হয়ে যাব। এ কারণে সে ওই হীরামনকে নিয়ে লুকিয়ে রাখলো। তো আমরা সুরে সুরে সামনের দিকে এগুবো। সতত সুখের প্রতি বড় অনুরাগ, কাঞ্চন রতনে তনু মিলিল সুহাগ, নানা রঙ্গে সুখ সঙ্গে পড়ে শাস্ত্রবেদ, ব্রহ্মার দুলয়ে শীর্ষ শুনি অর্থ বেদ। উপনীত হইল 80 যৌবনের কাল, কিঞ্চিত ভুরুর বঙ্গ বচন রসাল, নিত্য সুখ সঙ্গে রস কথা সুমধুর, হৃদয়ে জন্মিল কিছু প্রেমের অঙ্কুর। শনি সুখ প্রতি ক্রোধ হইল রাজন, রস ভাব বজনেতে টলে সতী মন, এই সুখ বুদ্ধি হুন্তে কন্যা হইব নাশ, রাখিতে উচিত নয় কন্যা তারি পাশ। নৃপতির আজ্ঞা হইল সুখ মারিবার, শুনিয়া ধাইল সব যেহেন মারজার, শুনিয়া সে পদ্মাবতী এই বিবরণ,
পরম যতনে সুখ করিল গোপন। এরপর কিছুদিন পর পদ্মাবতী তীর্থস্থানে যায় কন্যা রাজার সম্মতি। সরোবরে গিয়া কন্যা করে জল কেলি, মন্দিরে থাকিয়া সুখ বুদ্ধি পরিকলি। মনে ভাবে যাবতে শরীরে আছে পাখা, প্রাণ লইয়া যামু যথা ব্রণবৃক্ষ শাখা। ওই পাখিটাকে গোপন করে রাখার পর, মানে লুকিয়ে রাখার পর, ওই কিছুদিন পর রাজার কাছ থেকে অনুমতি নিয়ে ওই তীর্থস্থানে পদ্মাবতী স্নানে পদ্মাবতী চলে যায়। তো তীর্থস্থানে চলে যাওয়ার পর শোক পাখি, হীরামন পাখি যেটা, সেটা ভাবতেছে যে এই আমি সুযোগ পেলাম, এখন যেভাবেই হোক আমাকে পালাতে হবে এবং ওই পদ্মাবতীর উপযুক্ত বর আমাকে খুঁজে বের করতে হবে। এটা ভেবে সে যেখানে তাকে লুকিয়ে রাখা হয়েছিল ওখান থেকে সে বের হয়ে যায়। বের হয়ে ওই বন জঙ্গলে গিয়া ঘুরতে থাকে। বন জঙ্গলে নানান পাখিদের সাথে তার উঠা বসা, উড়তে থাকে মনের আনন্দে। হঠাৎ একদিন বেদে আছে না, বেদে, বেদ এক সম্প্রদায় আছে, ওই একজন বেদে ওই জাল ফেলছে। এসে জাল ফেলার পর ওই বেদের জালে আটকা পড়ে এই শুক পাখি। জেলে আটকা পড়ার পরে সেই শুক পাখিটাকে ধরে নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এই মতে ভাবি সুখ চলিল সত্তর, গৃহান্তরে থাকি সুখ গেলা বনান্তর। সুখ কথা বন মাঝে করেন তয়াহার, ঝাঁকে উড়ে ঝাঁকে পড়ে করিবে বহার। দিন 10 সুখে তথা কাটিলে কে কাল, বেদ আইল সঙ্গে আটা নল টাটি জাল। জালে আটকা পড়ে সুখ বন্দি পিঞ্জরেতে, বেচে দিতে যায় বেদে পক্ষীকে বাজারে। এদিকে এই পাখিকে বাজারে বিক্রি করার জন্য বেদে বাজারে চলে যাচ্ছে। আর আমরা এখানে এই যে রত্নসেন, মানে পদ্মাবতীর উপযুক্ত বর, যার সন্ধানে এই হীরামন পাখি পালিয়েছে, সেই রত্নসেনের জন্মকথা আমরা একটু সংক্ষিপ্তভাবে শুনি। এবে চিতাওর কথা করয় অবগতি, চিত্রসেন নাম তথা মহানরপতি। তার ঘরে রত্নসেন জন্মিল যখন, রাশিবর্গ বিচারি কহিল বিপ্রগণ। মহাভাগ্যবন্তু বীর চতুর প্রবীণ, রাজপুত্র কুল মধ্যে বড়ই কুলীন। তার ঘরে রত্নসেন অমূল্য মানিক, অস্ত্রে শস্ত্রে রূপে গুণে সাহসে অধিক। রত্নতুল্য প্রাপ্তি হইব অমূল্য মানিক, চন্দ্র সূর্য মিলনে আনন্দ হইব দিক। মালতী ভ্রমর প্রায় হইয়া বিয়োগী, রাজ্য পাটে তেজিয়া নৃপতি হইব যোগী। সিংহল দ্বীপেতে যাই সিদ্ধি করি কাজ, পুনিচিতা ওরে আসি বুঝিবে কে রাজ। দিল্লীশ্বর সঙ্গে যুদ্ধ হইব বহুতর, এত কহি বিপ্রগণ চলি গেল ঘর। চিতরের রাজা চিত্রসেন, চিত্রসেনের এই সন্তান হচ্ছে এই আমাদের যে আজকের পদ্মাবতীর নায়ক, সেই রাজপুত্র। তো এই রাজপুত্র জন্ম হওয়ার পর জ্যোতিষীরা গণে রাজাকে বলল যে এই আপনার রাজকুমার অত্যন্ত ভাগ্যবান, সে অনেক শৌর্য বীর্য এবং বীর হবে, বলশালী লোক হবে এবং সে প্রচুর ধনরত্ন সে পাবে। তারপর সে যুদ্ধ করবে, দিল্লির বাদশার সাথে তার যুদ্ধ হবে। এরকম বেশ কিছু ভবিষ্যৎবাণী করলো। ভবিষ্যৎবাণী করার পর তারা চলে গেল। এদিকে হীরামন পাখি এটাকে নিয়ে যে ওই বেদে বাজারে গেছে, সেখানে কি হচ্ছে আমরা সুরে সুরে শুনি। চিতাওর দেশে হুনতে এক বাণিজার, চলিল সিংহল দ্বীপে করিতে ব্যাপার। তথাৎ আসিল এক ব্রাহ্মণ ভিখারি, সে পুনি চলিল সঙ্গে
করিতে বেপারি। ঋণ করি সঙ্গেতে লইল কিছু ধন, বাণিজ্যের আশা করি চলিল ব্রাহ্মণ। দুর্গম কঠিন পন্থে বহু দুঃখ পাইয়া, সেই দ্বীপে গেলেন তো সাগর পারি হইয়া। ধনরত্ন বিকি কিনি সতত তথায়ে, নির্ধনী হইল তথা বাণিজ্য না পায়ে। লক্ষ কোটি মূল্য পুনি বিকি কিনি হয়, সহস্রেক নাম কেহ ঘৃণায়ে না লয়। বিকি কিনি করি সব গৃহে হইল মন, বেসাইতে না পাইল নির্ধনী ব্রাহ্মণ। চিতাওর দেশ, সেই চিতাওর দেশ থেকে বাণিজ্যের জন্য এক সদাগর গেছে, আর এই সদাগরের সাথে এক ব্রাহ্মণ গেছে। কোথায়? ওই যে যেই বাজারে ওই হীরামন পাখিকে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে। তো সেখানে এই ব্যবসা করার জন্য সেই বেশ কিছু ঋণ ঠিন করছে। ঋণ করে এই জিনিসপত্র নিয়ে সে ওই বাজারে গেছে। বাজারে যাওয়ার পর সে ওই ব্যবসায় লস হয়েছে। তার লস হওয়ার পরে সে সেখানে মন ক্ষুণ্ণ করে ঘোরাফেরা করতেছে। এই সময় ওই যে হীরামন পাখি, এই হীরামন পাখিটাকে তারা তাদের দৃষ্টিতে পড়ছে। আয় 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 আর অনুসূচ করে মনে, কেনে আইল হাটে, লব্যহীন মূল্যহানি হইল এ বাটে। না কইল বাণিজ্য না পুরিল মনাস, কি লইয়া ঘরে যাইমু পুঁজি হইল নাশ। শুনিয়া ধরিলে দিমু কি বলি উত্তর, সত্য বিচলিত হইব এই মাত্র ডর। আয় প্রভু নিরঞ্জন নৈরাশের আশা, দীনবন্ধু কৃপাময় তুমি সে ভরসা। অনাথের নাথ প্রভু পরম কারণ, মনোবাঞ্ছা সিদ্ধি কর লইল শরণ। হেন কালে বেদ আইল লইয়া তথা সুখ, সুবর্ণের চক্ষু দেখি নিন্দিত বান্দুক। উজ্জ্বল বাণিক্য আখি রাতুল চরণ, গ্রীবাতে অসিতে রেখা সুচারু লক্ষণ। যখন তার মন খারাপ যে কিসের জন্য ব্যবসা করতে আসলাম, এত লস, এটা কিভাবে আমি ঋণ পরিশোধ করব, এই সময় তার চোখের সামনে ওই যে বেদ লোক, ওই লোক ওই হীরামন পাখিটাকে নিয়ে সামনে আসছে। চিত্রাসেন হইল যদি স্বর্গগতি, রত্নসেন হইল চিতাওর নরপতি। প্রসঙ্গ করিল সবে নৃপতি গোচর, সবিহিতে আইল সিংহল সদাগর। নানান সুগন্ধি রত্ন স্বর্ণ পাটাবর, আনিসে সিংহল দ্বীপ বস্তু বহুতর। মহাবিজ্ঞ সুখ একে আনিসে ব্রাহ্মণ, কাঞ্চন বরণ তনু নয়ান রতন। ওই যে হীরামনটাকে সে কিনে হীরামনকে নিয়ে তার দেশে চলে আসছে। দেশে আসার পরে সেই যে রত্নসেনের কাছে এই খবর পৌঁছেছে যে একটা খুব আশ্চর্যজনক একটা পাখি আমাদের দেশে আসছে। এই পাখিটা কথা বলে এবং সে বিভিন্ন দেশের রাজরাজাদের সম্পর্কে বলে, সে জ্ঞান বিজ্ঞানের কথা বলে। এটা শোনার পর তার খুব আগ্রহ হলো যে আমি এই পাখিটাকে দেখব এবং কিনব। আয় 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 আর মানিক নিন্দিত চক্ষু মুক্তা যিনি শব্দ, শুনিতে বাক্যের ভঙ্গি বেশ হয় স্তব্ধ। তর্ক অলঙ্কার জ্ঞাতা মহান পণ্ডিত, হেন সুখ নৃপ পাশে থাকিতে উচিত। যাবতে না করে গুণী গুণ প্রকটন, তাবৎ মরম না জানে কোন জন। চতুর্বেদ জ্ঞাতা হীরামণি মোর নাম, ভূত ভবিষ্যৎ জানি পুরুমনস্কাম। রত্নসেন নিপ হীরামণিকে চিনিল, 1,00,000 স্বর্ণ মুদ্রা ব্রাহ্মণকে দিল। নৃপ গৃহে থুইল সুখ মারিয়া সম্মান, আশীর্বাদ দিয়া বিপ্র করিল পয়ান। সে পাখিটাকে চিনতে পেরেছে, এটা তো অত্যন্ত মূল্যবান। সে ভবিষ্যৎও জানে এবং অতীত সম্পর্কেও বলতে পারে। তাহলে এটা তো গুরুত্বপূর্ণ, অতএব তাকে আমার চাই। সে ওই সময়ের
লক্ষ টাকা দিয়া সে হীরামনকে কিনে নিয়ে চলে যায়। আয় 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 আর পরম সুন্দর সুখ সমধিক গুণী, ধন্য নাম তাহার রাখিল হীরামণি। বচন প্রকাশে মাত্র মুকুতা বরিশে, নহে মৌন হই থাকে পরম হরিষে। নানান প্রসঙ্গ কহে জ্ঞান অনুসারে, নৃপচিত্র ডুবায়ন্ত আনন্দ সায়রে। আগাম পুরাণ বেদ রসের আমূল্য, শুনি শিষ্য রূপে নৃপ ভাবে গুরু তুল্য। হেন মতয় আসে সুখ নৃপয়ন্তপুরে, একই দিন মহারাজা চলিল বাহিরে। নৃপগৃহে মহাদেবী নাগমতী রানী, পতিব্রতা সুন্দরী পাটের প্রধানী। সুবেশে রচিয়া করে লইল দর্পণ, সুখের সাক্ষাতে গিয়া বলিল বচন। সত্য কহ সুকবর আমার গোচর, পদ্মিনী সিংহল দ্বীপে কেমন সুন্দর। রত্নসেন পাখিটাকে এনে রাখছে, রাখার পর সে এক সময় রাজ্যের বাইরে গেছে, মানে রাজপ্রাসাদের বাইরে গেছে। যাওয়ার পর তার স্ত্রী নাগমতী, সে চিন্তা করলো যে পাখিটাকে এত যত্ন করে রাখা হলো, তো যাই আমি গিয়ে একটু তার সাথে কথাবার্তা বলি, দেখি কি অবস্থা। তো গিয়ে পাশে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি সিংহলের রাজকুমারী পদ্মাবতী সম্পর্কে কি জানো? তখন সে পদ্মাবতী সম্পর্কে বলল যে খুবই সুন্দরী সে পদ্মাবতী। এই যে শঙ্খিনী, পদ্মিনী 4 ধরনের নারী হয়, এই নারীদের ভিতরে সবচেয়ে ভালো নারী হচ্ছে পদ্মিনী। তো সে বলল যে এই মেয়েটা পদ্মিনী মেয়ে, এবং তার এই ধরনের রূপ, বলে রূপের বর্ণনা সে অনেক সময় তার রূপের বর্ণনাই করলো। তো রূপের বর্ণনা শোনার পর সে চিন্তা করলো যে এই নাগমতী চিন্তা করলো যে সর্বনাশ, পদ্মিনীর কথা যদি রত্নসেন শুনে, তাহলে সে যেভাবেই হোক এই পদ্মিনীকে লাভ করার জন্য সে চলে যাবে। তো এটা তো আমি হতে দিতে পারি না, তো এই হীরামনকে মেরে ফেলতে হবে। তো এই বান্দিদাসীদের ডাকলো, এই যাও এই হীরামনকে ধরে নিয়ে ওটাকে মেরে ফেলো। একথা শোনার পর তার দাসীরা আসলো, দাসীরা আসার পরে ওই হীরামনকে নিয়ে ওরা চিন্তা করলো যে এটাকে যদি আমি মেরে ফেলি আর রাজা এসে ক্ষেপে যান, এই হীরামনকে যদি আমরা তখন দিতে না পারি, রাজা শুনেন যে আমরাই তাকে হত্যা করেছি, তাহলে আমাদেরকে শুলে চড়াবেন। তার চেয়ে আমরা তাকে না মেরে ওকে লুকিয়ে রাখি। তো তারা লুকিয়ে রাখছে। আয় 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 আর নিপতি শপথ সুখ যদি বল আনো, সংসারে কি আছে রূপ মোহর সমান। পদ্মাবতী রূপ সুখ ভাবিয়া অন্তরে, রানীর বদন হেরি কহে ধীরে ধীরে। যেই সরোবরে নাহি হংসের গমন, তথা হংস তুল্য বক ভাবয়ে আপন। করতায় সৃজিল জগৎ অপরূপ, এক হুন্তে একজন ধিকি গণ রূপ। ত্রিভুবনে কাহার গরব নাহি রহে, চন্দ্রে তো কলঙ্ক আসে বিদুস্তুদ গ্রহে। সুরূপে কুরূপে কেহ না গোয়ায় কাল, যারে স্বামী দয়া করে সেই নারী ভাল। কিপুনি পশিলা মরে সিংহল কাহিনী, দিন সমতুল নহে উজ্জ্বল যামিনী। পুষ্পের সুগন্ধি তুল্য পদ্মিনীর তনু, চন্দ্রজ্যোতিহীন হয় প্রকাশিলে ভানু। ওই পদ্মাবতী এত সুন্দর যে সূর্য যদি উঠে, রাত্রে চাঁদ যদি উঠে, ওই চাঁদের যে আলো, সেই আলো ম্লান হয়ে যায় তার রূপের কাছে। এভাবে বর্ণনা করতেছে। এতেকে শুনিয়া দেবী মহাক্রুদ্ধ মন, অগ্নিদাহ গায়ে যেন লাগিল লবণ। মনে ভাবে এমত নৃপতি যদি শুনে, রাজ্য পার্থে জিয়া যাইব সেই ততক্ষণে। হলাহল বিষাঙ্কর মোর হইল পাখি, সর্বসুখ ভ্রষ্ট হইব যবে তবে রাখি। ধাঞ্চি দামিনী রে ডাকি কহিল সতর, তরিতে মারহ নিয়া দুষ্ট সুকবর।
এই দুষ্ট পাখিরে তাড়াতাড়ি নিয়ে মার। ওই দাসীদেরকে ডেকে বলতেছে, না হইল তাহার পুনি ভোজনে পুষিল, এহি দুষে বারে বারে হাটে বিকাইল, মুখে কহে এক কথারি দে তার আন, মারে নিয়া সাক্ষী নাহি থাকে যেন স্থান। দেবীর আজ্ঞায় সুখ নিল মারিবারে, বুদ্ধিমন্ত ধাঞ্চি পুনি চিন্তিল অন্তরে, আখেটে নির্বাহী যদি নৃপ আইল গরে, জিজ্ঞাসিল হীরামণি নয়ন গোচারে। ওরা নিয়ে তো লুকিয়ে রাখছে, এখন বাদশাহ আসছে, এসে বলতেছে কি ব্যাপার, হীরামন কোথায়, সুখ পাখি কোথায়? চিৎকার চেঁচামেচি করে পুরো রাজমহল মাথায় তুলছেন। এই ধমক টমক খাওয়ার পর ওই যে যারা নিয়ে লুকিয়ে রেখেছিল তারা তাড়াতাড়ি নিয়ে আসছে যে এই যে মহারাজ, এই যে আপনার সুখ পাখি। আয় 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 আর সগর্ব সংযুগে রানী দিল পদুত্তর, মার্জারে ধরিল বিতপন সুখবর, সিংহল রমণী কথা জিজ্ঞাসিল আমি, বলে সেই হংসী তুল্য বক তুল্য তুমি, পদ্মিনী দিবস তুল্য তুমি তো মনীষী, মার্তণ্ড প্রকাশে জ্যোতিহীন হয় শশী, তোর স্বামী শ্যাম নিশি ভাবে তো যাচক, দিবসের মর্ম কিছু না জানে পেচক। যদ্যপি পণ্ডিত পক্ষী প্রিয় সুপণ্ডিতে, এমত বলিতে মোরে না হয় উচিত, শুনিয়া নিপতি আর না দিল উত্তর, তার পাশে সুকেতে পুষিল নৃপবর। সত্য কহ সুকবর সত্য জগমূল, সত্যের কারণে তোর বদন রাতুল, পণ্ডিত চতুর তুমি সত্য কহ মোরে, কিসের কারণে দেবী লুকাইল তরে, নৃপতির মুখে হেন শুনিয়া উত্তর, ভক্তিভাবে পদ উত্তর দিলা সুকবর। পাখিকে প্রশ্ন করলেন, তুই সত্য করে বলতো, দেবী মহারানী তোকে কেন মারতে চাইলো, কেন নিয়ে গেল এখান থেকে, আমাকে সত্য করে বল। তখন সে বলল যে এই বিষয় পদ্মিনীর কথা আমাকে প্রশ্ন করেছিল, তো ওই পদ্মিনীর কথা আমি বলেছিলাম যে পদ্মিনী এইরকম দেখতে খুবই সুন্দরী, বিস্তারিত সে বর্ণনা করলো। এই সময় সে এত ওই মেয়েটির রূপের বর্ণনা সে এত দীর্ঘ সময় দিছে যে বাদশা শুনতে শুনতে একদম মোহিত হয়ে গেছে। মোহিত হওয়ার পরে সে চিন্তা করলো যে আর যাই হোক, অন্ততপক্ষে এই মেয়েটাকে, এই রাজকুমারীকে আমার জয় করতেই হবে। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে কিভাবে। বললো যে ওখানে যদি যেতে হয়, ওখানে গেলে তো কেউ ফিরে আসে না, যেতে হলে আপনাকে যোগীর বেশ ধরতে হবে, যোগীর বেশ ধরে তারপর যেতে হবে। তিনি যোগীর বেশ ধরে সেখানে রওনা করলেন। তারপর সেখানে গিয়ে মহাদেবের মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন। মন্দিরে আশ্রয় নিয়ে তিনি সেখানে পদ্মাবতীর জপ শুরু করলেন। এই যে আমরা কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করি যে আল্লাহ, বিশেষ করে ছেলেরা মসজিদে গিয়া দোয়া খায়ের করে যে আল্লাহ আমার এই মনের আশাটা পূর্ণ করেন, ঠিক এভাবেই তিনি ওই মন্দিরে গিয়ে এই দোয়া খায়ের করতে থাকলেন। আর মন্দিরে তাকে ঢুকাইয়া দিয়া ওই যে হীরামন বলল আপনি এখানে থাকেন, আমি রাজকুমারীর কাছে যাই, গিয়া আপনার সংবাদটা তাকে জানাই, এবং আগামী পূর্ণিমার রাত্রে আপনার তার সাথে দেখা হবে, আপনি তাকে পাবেন। এই বলে সে চলে গেল। আর এদিকে তিনি ওইখানে বসে ওই জপ টপ করতে শুরু করলেন। তো এদিকে তিনি জপ করতেছেন, ওই সময় ও গিয়া রানীর কাছে খবর পৌঁছাইল, ওই পদ্মাবতীর কাছে। খবর শোনার পর তিনি তো মহা খুশি হয়ে তিনি তাকে অনেক দিন পরে পেলেন, তাকে ধন্যবাদ জানালেন, জানিয়ে তারপর তিনি রওনা করলেন যে আমি তাহলে ওই রাজকুমারকে দেখব। শ্রুতিগত মাত্র রূপ সুধার সবুল, প্রেমের সায়রে শত উঠিল হিলোল, প্রেম রূপ মূল প্রেম বিরহের মূল, অমৃত অমিয়া রস
করিল আকুল। প্রেমের কঠিন দুঃখ পাতিয়ার কোণে, যাহার মরম দুঃখে সেই মাত্র জানে। অন্তরে প্রেমের গায়ে হইয়া মোর শীত, ভূমিতে পড়িল নৃপ চেতন রহিত। অচেতন দেখিয়া আমাত্ম বন্ধুগণে, নিকটে তুরিতে আইলা নৃপি প্রিয়জনে। ইষ্টমিত্র নৃপকুল সবে আইল শুনি, বৈদ্য জাগাড়ুরিও আইল মহাগুণী। নৃপতিকে নিদ্রাহনে জাগাইয়া বন্ধুগণে, বুঝিল বিষম হইল কাজ। করজোর করি সবে কহিতে লাগিল, তবে নিবেদন শোন মহারাজ। তুমি বুদ্ধিমন্ত স্বামী, কি কহিতে পারি আমি, আপনে ভাবিয়া দেখো চিতে। অতি কষ্ট প্রেমে জাল, আগে মিষ্ট পাছে কাল, বাজিলে মোহন নাহি তাতে। অলখ লখ এ দৃষ্টে, পবন ধর এ মুষ্টে, মন হরে বান্দি খেমাডুর। মিত্র বহির্ভূত যত, ভাবের আনল তত, জ্বালাইলে পায় প্রেম ওর। নিজ শ্রীপদ করি সর্বসুখ পরিহরি, সম্পদ আপদ সমতুল। সুষম তেজিয়া কষ্ট, আর চিতে নহে ভ্রষ্ট, সেই জানে প্রেমের আমূল। আপনা করয়ে নাশ, সম্যভক্ষ উপবাস, তেজিলুপ মায়া ক্রোধ কাম। তুমি সুখ ভোগী রাজা, লক্ষে লক্ষে করে পূজা, কোন হেতু লও প্রেম নাম।